ইঞ্জিনের দিকে যাব ধীরে ধীরে। তার আগে কয়েকটা বিষয় জানতে হবে। প্রত্যাগামী প্রক্রিয়া ও অপ্রত্যাগামী প্রক্রিয়া এটা কি? দেখো, বরফ পানি হয়, বরফ গলে পানি হয়। আবার পানি থেকে তাপ যদি বর্জন করে আবার কি বরফ হয়ে যায়। অর্থাৎ বরফ গলে পানি হলো, পানি থেকে তাপ, বরফ তাপ গ্রহণ করে পানি হলো, পানি তাপ বর্জন করে আবার বরফ হলো। তার মানে আগের অবস্থায় ফিরে আসতে পারে। আর তুমি যে বড় হচ্ছ, তুমি কি আগের অবস্থায় ফিরে আসবে? পারবে? নো মিস। তাহলে এই যে বরফ থেকে পানি পাইলাম, আবার পানিকে বরফে পরিণত করতে পারি, এটা হলো প্রত্যাগামী, মানে আগের অবস্থায় ফিরে আসা। অপ্রত্যাগামী মানে কি আগের অবস্থায় ফিরে আসতে পারে না। এটা হলো মেন থিং। প্রত্যাগামী মানে আগের অবস্থায় ফিরে আসতে পারে, অপ্রত্যাগামী মানে আগের অবস্থায় ফিরে আসতে পারে না। এখন দেখো, তাহলে প্রত্যাগামী প্রক্রিয়া কাকে বলে? 1 মার্কের জন্য আসে। যে প্রক্রিয়া বিপরীত পথে ফিরিয়ে আনলে সিস্টেম ও পরিবেশে কোনো স্থায়ী পরিবর্তন ঘটে না। যেমন বরফ থেকে পানি হইলো, আবার পানি থেকে বরফ হইলো, পরিবেশের কোনো স্থায়ী পরিবর্তন হলো এতে? নো মিস। তাহলে এই প্রক্রিয়াটা কি প্রত্যাগামী প্রক্রিয়া। এই যে ধীরে যে সমস্ত প্রক্রিয়া, এটাকে প্রত্যাগামী প্রক্রিয়া বলা যায়। এই মহাবিশ্বে বেশিরভাগ প্রক্রিয়া হলো অপ্রত্যাগামী। তাহলে প্রত্যাগামী অথবা প্রত্যাবর্তী, প্রত্যাগামীর আরেকটা নাম কি? প্রত্যাবর্তী। হ্যাঁ, যে কোনোটা আসতে পারে। তাহলে আমরা বলতে পারি যেসব প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে। প্রত্যাবর্তন মানে ফিরে আসা। যেসব প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, এবং এই যে বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করবে, প্রত্যাবর্তন করার সময় সম্মুখবর্তী মানে কি সামনের দিকে, পশ্চাৎবর্তী মানে কি পিছনের দিকে। হ্যাঁ, এই যে সম্মুখবর্তী ও পশ্চাৎবর্তী এই যে পরিবর্তন হয়, প্রতিটা ধাপে প্রতিটা স্তরে যতটুকু তাপ গ্রহণ করে, সম্মুখবর্তীর সময় যদি তাপ গ্রহণ করে, পশ্চাৎবর্তীর সময় কি করবে? তাপ বর্জন করবে। যতটুকু তাপ গ্রহণ করছে ঠিক ততটুকু বর্জন করবে। যতটুকু ধনাত্মক কাজ সম্মুখবর্তী মানে সামনে আগানোর জন্য প্রক্রিয়া, যতটুকু ধনাত্মক কাজ হবে, পিছনে ফেরার সময় ঠিক ততটুকু ঋণাত্মক কাজ হবে। অন্তঃস্থ শক্তির পরিবর্তনও যদি প্রথমে পজিটিভ হয়, ফিরে আসার সময় কি হবে? নেগেটিভ। এখন এই যে যেমন বরফ, 1 কেজি বরফ পানি হতে যতটুকু তাপ গ্রহণ করে, 1 কেজি পানি থেকে আবার 1 কেজি বরফ পাওয়ার জন্য ঠিক ততটুকু তাপ বর্জন করবে। ঠিক কিনা? ইয়েস মিস। তাহলে আমরা প্রত্যাগামী প্রক্রিয়া এরকম ইজি ভাবেও লিখতে পারো, এটা একটু বেশি ইজি হয়ে গেছে, অথবা এভাবে লিখতে পারো, যেসব প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী ও পশ্চাৎবর্তী পরিবর্তনের ক্ষেত্রে প্রতিটি স্তরে তাপ, কাজ, অন্তঃস্থ শক্তির পরিবর্তন সমান ও বিপরীত হয়, তবে ওই সব প্রক্রিয়াকে প্রত্যাগামী প্রক্রিয়া বলে। একটু কঠিন হয়ে যায় না? ইয়েস মিস। আপনি কি লিখছো? নো মিস, খালি লিখছি, মানে আপনার এটা লিখছি যেটা স্লাইডে আছে, কিন্তু আপনি হ্যাঁ, যেটা এটা বলছেন লিখবে। সেটা পুরোটা লেখা হয়। আচ্ছা, এটা 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 মুখস্থ করবে না, কিন্তু লিখবে, কারণ এর মধ্যে অনেক কিছু লুকানো আছে যেটা দিয়ে তোমার অবজেক্টিভ সাবজেক্টিভের কাজে লাগবে। এজন্য আমি যেটা বলি সেটা লিখবে, মুখস্থ করার দরকার নেই, স্লাইডেরটাই মুখস্থ করো। বাট আমি যেটা বলছি এটার মধ্যে অনেক কিছু বৈশিষ্ট্য লুকানো আছে, এই জন্য এটা লেখো। যেসব প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে যেসব প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং
ব্যাপারে এবং সম্মুখবর্তী ও পশ্চাৎবর্তী পরিবর্তনের ক্ষেত্রে এবং সম্মুখবর্তী ও পশ্চাৎবর্তী পরিবর্তনের ক্ষেত্রে প্রতিটি স্তরে সম্মুখবর্তী ও পশ্চাৎবর্তী পরিবর্তনের ক্ষেত্রে প্রতিটি স্তরে বা ধাপে প্রতিটি ধাপে বা প্রতিটি স্তরে যেটা লেখো প্রতিটি স্তরে তাপ কাজ ও অন্তঃস্থ শক্তির পরিবর্তন কি কি তাপ কাজ অন্তঃস্থ শক্তির পরিবর্তন হ্যাঁ তাপ কাজ ও অন্তঃস্থ শক্তির পরিবর্তন সমান ও বিপরীত হয় সমান ও বিপরীত হয় ইয়েস মিস তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে এটা মুখস্থ করার দরকার নেই কিন্তু অনেক কিছুই জানার আছে যে কি কি পরিবর্তন হয় তাপ কাজ অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় প্রতিটা ধাপে পরিবর্তন সমান ও বিপরীত এগুলো জানার দরকার আছে না ইয়েস মিস এই জন্য যেমন 0 ডিগ্রির বরফকে তুমি যদি বাষ্প বানাও তাপ গ্রহণ করবে ধাপে ধাপে একবারই তো লাফ দিয়ে বাষ্প হবে না হবে প্রথমে বরফ গলবে তারপর বরফের তাপমাত্রা বাড়বে তার পানি হবে পানি হওয়ার পরে তারপরে বাষ্প হবে আবার বাষ্প থেকে যদি বরফ বানাও প্রতিটা ধাপে যেভাবে তাপ গ্রহণ করছে যতটুকু তাপ গ্রহণ করছে বাষ্প থেকে যখন বরফ হবে ঠিক ততটুকু তাপ বর্জন করতে করতে একসময় এসে বরফ হয়ে যাবে বুঝতে পারলে কথা ইয়েস মিস আচ্ছা তাহলে প্রত্যাগামী প্রক্রিয়া সহজ কথায় হলো যেসব পরিবর্তন বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে প্রত্যাবর্তন মানে ফিরে আসতে পারে তার সেটাই আসলে প্রত্যাবর্তী প্রক্রিয়া যে সকল পরিবর্তন বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন মানে ফিরে আসতে পারে আগের অবস্থায় ফিরে আসতে পারে তাকে প্রত্যাবর্তী বা প্রত্যাগামী প্রক্রিয়া বলে মেন কথাটা বুঝছো তুমি ইয়েস মিস আচ্ছা এখন অপ্রত্যাগামী প্রক্রিয়া আচ্ছা উদাহরণ দেখো এগুলো অবজেক্টিভের জন্য সমষ্ণ প্রক্রিয়া অতি ধীর সমষ্ণ প্রক্রিয়াটাকে আমরা প্রত্যাগামী প্রক্রিয়া বলে ধরো কোনো গ্যাসের আয়তন বাড়লো সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন মনে করো দ্বিগুণ হলো এখন আয়তন যদি দ্বিগুণ হয় আয়তন বেড়ে গেছে তখন সে কি করবে পরিবেশ থেকে কি করবে সে তাপ দিবে না নিবে আয়তন বেড়ে গেছে পরিবেশ থেকে কি করবে তাপ ছাড়বে আয়তন বেড়ে গেছে না মিস তাপ গ্রহণ করবে হ্যাঁ বুঝে বলছো না হয় ভবিষ্যতে আটকে যাবে আয়তন বাড়ছে অণুগুলো বেশি জায়গা জুড়ে ছুটাছুটি করছে সংঘর্ষ কমে গেছে তাপমাত্রা কমে গেছে কিন্তু তাপমাত্রা তো কমতে দেওয়া যাবে না সাথে সাথে সে পরিবেশ থেকে তাপ গ্রহণ করবে এরকম বলেছিলাম না ইয়েস মিস তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন বাড়লে পরিবেশ থেকে তাপ গ্রহণ করে মনে রাখতে হবে আর যদি সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন কমে তখন কি করে তাপমাত্রা পরিবেশে ছেড়ে দেয় তাপমাত্রা বেড়ে যায় তাপমাত্রা বাড়তে দেওয়া যাবে না তাপমাত্রা একই রাখার জন্য সাথে সাথে গ্যাস পরিবেশে নিজের যতটুকু বাড়তি তাপমাত্রা হয়ে বাড়তে চাচ্ছে সেই পরিমাণ তাপমাত্রা বাড়তে দিবে না সেজন্য সে কি করবে সাথে সাথে তাপ পরিবেশে ছেড়ে দিবে মনে থাকবে ইয়েস মিস আচ্ছা তাহলে মনে করো আয়তন দ্বিগুণ হলো সে তাপ তাপ পরিবেশ থেকে তাপ গ্রহণ করলো আয়তন দ্বিগুণ করলো আবার আগের অবস্থায় দ্বিগুণ আয়তন থেকে আবার আগের অবস্থায় ফিরে আসার সময় কি করবে পরিবেশ থেকে যতটুকু তাপ গ্রহণ করছে ঠিক ততটুকু তাপ ছেড়ে দিবে আয়তন বাড়ছে ধনাত্মক কাজ যতটুকু ধনাত্মক কাজ হবে আয়তন কমবে ততটুকু ঋণাত্মক কাজ হবে আগের অবস্থায় আসার জন্য অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হতে দিবে না সেটাও অন্তঃস্থ শক্তির পরিবর্তন আগে যদি পজিটিভ হয় পরবর্তীতে অন্তঃস্থ শক্তির আগে আগে আয়তন বাড়ার সময় তাপ গ্রহণ করে তার মানে অন্তঃস্থ শক্তি না তাপ গ্রহণ করে এখানে তাপ গ্রহণ করলেও তাপমাত্রার পরিবর্তন হয় না সুতরাং অন্তঃস্থ শক্তিরও পরিবর্তন হবে না আয়তন বাড়ার সময়ও অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে না
আয়তন কমার সময়ও অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে না। সমষ্ণ প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় না, শুধু তাপ আর কাজের ব্যাপারটা চেঞ্জ হবে। ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, এখন আসো অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি বা অপ্রত্যাগামী প্রক্রিয়া কি। তার মানে কি, এক কথা, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, আগের অবস্থায় কোনোভাবেই ফিরে আসে না, সেটাই হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এখন উদাহরণ দাও এই অপ্রত্যাগামী প্রক্রিয়ার, অপ্রত্যাগামী প্রক্রিয়ার উদাহরণ দাও, পারবে? এই মহাবিশ্বে বেশিরভাগ ঘটনাই অপ্রত্যাগামী প্রক্রিয়া। বেশিরভাগ ঘটনা কি? অপ্রত্যাগামী প্রক্রিয়া। যেমন তুমি যদি দুই হাত ঘষো, ঘষো তো, ঘষলে কি হয়? গরম হয়ে যায়। সেই তাপ পাও। ঘর্ষণের ফলে কি হলো? ঘর্ষণ হলো একটা যান্ত্রিক শক্তি, ঘর্ষণের ফলে তাপ শক্তি উৎপন্ন। এই তাপটাকে তুমি কি আবার ফেরত ফেরত পাঠাইয়া আগের অবস্থায় যেতে পারবা? কিছু করতে পারবা? নো মিস। বোমা বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হওয়ার পরে আবার সেই বোমার আকারে নিতে আসতে পারবা কোনোভাবেই? নো মিস। হ্যাঁ, তাপ পরিবাহিতা, তাপ নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে যায়, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ স্বাভাবিকভাবে কি যায়? নো মিস। তুমি যে বড় হয়েছো, তুমি কি ছোট হবে কখনো? আগের অবস্থায় আসবে? নো মিস। এই যে চারপাশের গাছপালা বড় হচ্ছে, আগের অবস্থায় আসবে? নো মিস। পাহাড় থেকে এক খণ্ড পাথর পড়ে গেল নিচে, পাথর খণ্ড কি উপরে উঠবে কোনোভাবে যদি না উঠাই? নো মিস। তাহলে মহাবিশ্বে বেশিরভাগ ঘটনাই কি? অপ্রত্যাবর্তী, অপ্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত চারদিকে, আমাদের চারদিকে স্বতঃস্ফূর্ত ভাবে ঘটতে আছে, অনবরত অনবরত স্বতঃস্ফূর্ত ভাবে এটা ঘটছে। আর প্রত্যাগামী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে না, ঘটাতে হয়। হ্যাঁ, যেমন এক খণ্ড পাথর পাহাড়ের উপর থেকে পড়লো, আবার ওই পাথর খণ্ডটা যদি কোনোভাবে পাহাড়ের উপরে নেওয়া যায়, তাহলে অভিকর্ষ বল দ্বারা পাথর খণ্ড পড়ার সময় কাজটা কি? ধনাত্মক। যতটুকু কাজ হবে, পাথর খণ্ডটা আবার ওই একই উচ্চতায় উঠলে সেই সমান পরিমাণ কাজ হবে, তাহলে ঋণাত্মক কাজ হবে। তাহলে কাজের যোগফল কি হবে? শূন্য। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় টোটাল চক্র সম্পন্ন করলে কাজ কিন্তু শূন্য হয়ে যায়। হ্যাঁ, একবার পজিটিভ একবার নেগেটিভ, যেন কাজ শূন্য হয়ে যায়। বলো। অপ্রত্যাগামী নাকি নিষ্প্রত্যাগামী প্রক্রিয়া? প্রত্যাগামী প্রক্রিয়ায় টোটাল কাজ শূন্য, অপ্রত্যাগামীতে কখনোই শূন্য হবে না। ঘর্ষণ বল, ঘর্ষণ বল মনে করো তুমি সামনের দিকে গেলে, সামনের দিকে তুমি ঘর্ষণ, তুমি যখন পথ চলবে, পথে তো ঘর্ষণ আছে, আছে না? ঘর্ষণ বল তো প্রয়োগ করবি। ইয়েস ইয়েস। যে কোনো পথেই তো ঘর্ষণ বল থাকে নাকি, কম আর বেশি? ইয়েস। ঘর্ষণ বল সবসময় কাজ করে গতির বিপরীতে। হ্যাঁ, বিপরীতে। এখন তুমি যখন সামনের দিকে গেলে, তখন তোমার ঘর্ষণ বল দ্বারা কাজ কি? ঋণাত্মক হবে। তুমি যেদিকে যাচ্ছ তার বিপরীত দিকে ঘর্ষণ বল, তাহলে ঘর্ষণ বল দ্বারা কাজ অলওয়েজ ঋণাত্মক, ঘর্ষণ বল দ্বারা কাজ অলওয়েজ ঋণাত্মক। আচ্ছা, সামনের দিকে গেলে ঘর্ষণ বল কাজ হলো, ঘর্ষণ বল দ্বারা কাজ হলো। আবার তুমি সামনের দিকে গিয়ে আবার পিছনের দিকে আসলা, পিছনের দিকে যখন আসবা তখনও তো ঘর্ষণ বল তোমার গতির বিপরীতে, তুমি যেদিকে যাচ্ছ তার বিপরীতে তো ঘর্ষণ বল কাজ করবে। তাহলে তুমি সামনে গেলা, তখনও ঘর্ষণ বল দ্বারা কাজ ঋণাত্মক, যখন পিছন দিকে আসলে তখনও ঘর্ষণ বল দ্বারা কাজ কি? গতির বিপরীতই তো হবে, ঋণাত্মকই তো হবে। তুমি যেদিকেই যাও না কেন, ঘর্ষণ বল দ্বারা কাজ সবসময় কি হবে? গতির বিপরীতে ঋণাত্মক হবে। বুঝতে পারছো? ইয়েস মিস। তাহলে এই এই যে ঘর্ষণ বল দ্বারা তুমি সামনে 1 মিটার গেলে, তখন ঘর্ষণ বল দ্বারা কাজ ঋণাত্মক। আবার 1 মিটার সামনে যাওয়ার পর আবার পিছনে ফিরে আসলে তখনও ঘর্ষণ বল দ্বারা কাজ ঋণাত্মক। দুইটা ঋণাত্মক যোগ করলে কখনো জিরো হবে?
নো মিস। তাহলে এটা কি প্রক্রিয়া? অপ্রত্যাগামী প্রক্রিয়া। কি প্রক্রিয়া? অপ্রত্যাগামী প্রক্রিয়া। হ্যাঁ, উদাহরণগুলো জানবে, অবজেক্টিভের জন্য জানবে। তাহলে অপ্রত্যাগামী প্রক্রিয়া বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া মানে কি? যে সকল প্রক্রিয়া বিপরীতমুখী বা যে সকল পরিবর্তন বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না বা ফিরে আসতে পারে না, আগের অবস্থায় ফিরে আসতে পারে না, সেই সকল প্রক্রিয়াকে বলবো আমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অথবা এখান থেকে পড়ো, বলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে? প্রকৃতিতে স্বতঃস্ফূর্তভাবে ঘটে এবং বিপরীতমুখী করা সম্ভব নয়। আচ্ছা, হ্যাঁ, ঠিক সেই আছে। সকল প্রক্রিয়া। আচ্ছা, হ্যাঁ, আমি যদি বলি যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, তাদেরকে অপ্রত্যাগামী প্রক্রিয়া বলে। শেষ, সেটা বললেও হবে। যেসব পরিবর্তন বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না তাদেরকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে, এটা বললেও হবে। অথবা যেসব পরিবর্তন বিপরীতমুখী হয়ে আগের অবস্থায় ফিরে আসতে পারে না তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে বা অপ্রত্যাগামী প্রক্রিয়া বলে। ক্লিয়ার? ইয়েস মিস। আর লাগবে বলা? নো মিস। এই মহাবিশ্বের বেশিরভাগ প্রক্রিয়া কি? অপ্রত্যাগামী প্রক্রিয়া। হ্যাঁ, পরিবাহের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে, তড়িৎ প্রবাহ চললে তাপ উৎপন্ন হয়, তাই না? ইয়েস মিস। তাহলে তড়িৎ প্রবাহ থেকে তুমি তাপ পাচ্ছ। এখন তাপ দিয়ে কি তড়িৎ প্রবাহ পাবা কখনো? নো মিস। তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এরকম অসংখ্য উদাহরণ, অভাব নাই। উদাহরণ একটু বইয়ে দেখে নিবা। এরপর আসো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি? বেশি আসে না, তারপরে ধারণা রাখতে হবে, ধারণা তো রাখতেই হবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের অনেক জনের বিবৃতি আছে, আমরা সব বিবৃতি পড়বো না, দুইটা বিবৃতি পড়বো। সেটা হলো কেলভিন প্লাঙ্কের বিবৃতি আর হলো ক্লোসিয়াসের বিবৃতি। আচ্ছা, তাপ এক প্রকার শক্তি, তাপ শক্তি থেকে কাজ পাওয়া যায়। এখন যে কোনো শক্তি সহজেই কাজে পরিণত হয়, কিন্তু তাপ শক্তি সহজে কাজে পরিণত হতে চায় না। তাপ শক্তি সহজে কাজে পরিণত হতে চায় না, কিন্তু অন্য যে কোনো শক্তি থেকে সহজেই তাপ উৎপন্ন হয়, কিন্তু তাপ নিজে অন্য শক্তিতে বা কাজে রূপান্তরিত হতে চায় না। তাপকে যদি কাজে পরিণত করতে চাও অথবা অন্য শক্তিতে রূপান্তরিত করতে চাও তাহলে ইঞ্জিন দরকার, যন্ত্র দরকার। যন্ত্র ছাড়া কখনোই তাপ কাজে পরিণত হয় না, যন্ত্র লাগবে। এখন এই যে ইঞ্জিন, সে কি করবে? কোথাও থেকে তাপ গ্রহণ করবে, যেখানে তাপ বেশি, তাপমাত্রা বেশি, মানে হলো আহ আহ তাপমাত্রা বেশি হলেই তো তাপ দিতে পারবে, তাপমাত্রা বেশি না হলে কি তাপ দিতে পারবে কোনো বস্তু? নো মিস। আচ্ছা, তাহলে ইঞ্জিন কি করে? তাপ ইঞ্জিন কি? তাপ ইঞ্জিন কি সেটা আগে শোনো, দেখো তাপ ইঞ্জিন। দেখছো তাপ ইঞ্জিন? ইয়েস যে মিস। যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে, যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে অথবা কাজে রূপান্তরিত করতে পারে, যান্ত্রিক শক্তিতে বা কাজে রূপান্তরিত করতে পারে তাকে তাপ ইঞ্জিন বলে। প্রশ্ন সহজ হলে অনেক সময় আসে সংজ্ঞা, লিখতে পারছো নাকি আর একবার বলবো? আরেকবার মূল্যবান। যে যন্ত্র তাপ শক্তিকে, যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে বা ইয়েস মিস। কাজে রূপান্তরিত করতে পারে, যান্ত্রিক শক্তিতে বা কাজে রূপান্তরিত করতে পারে তাকে তাপ ইঞ্জিন বলে। হলো? ইয়েস মিস। আচ্ছা, এখন এমন কোন তাপ
তাপ ইঞ্জিন এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই যেটা একটা উৎস থেকে তাপ গ্রহণ করবে আর সম্পূর্ণ তাপ কাজে পরিণত করবে। এখন একটা ইঞ্জিন যদি অনবরত তাপ উৎস থেকে তাপ গ্রহণ করতে থাকে তাহলে ইঞ্জিনের তাপমাত্রা ধীরে ধীরে কি হবে, বেড়ে যাবে না? ইয়েস ইয়েস এখন তাপ গ্রহণ করছে, তার তাপমাত্রা বাড়ছে, বারবার তাপ গ্রহণ করছে, তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা বাড়তে বাড়তে কি অনেক বেশি তাপমাত্রা হয়ে যাবে না? ইয়েস ইয়েস তাহলে অনেক বেশি তাপমাত্রা যদি হয়ে যায় তারপর কি সেই ইঞ্জিন চালানো সম্ভব? নো মিস তাহলে কি করতে হবে, ইঞ্জিন উৎস থেকে তাপ গ্রহণ করবে, ইঞ্জিনের ভিতরে তাপটাকে কাজে পরিণত করবে বা যান্ত্রিক শক্তিতে পরিণত করবে, সব তাপ কাজে পরিণত হবে না, কিছু তাপ অবশিষ্ট থেকে যাবে, সম্পূর্ণ তাপ কখনোই কাজে পরিণত হয় না। সেই অবশিষ্ট তাপ ইঞ্জিনের কি করতে হবে, কোথাও না কোথাও তার ছেড়ে দিতে হবে। ইঞ্জিনের কি করতে হবে, তাপটাকে নিজের মধ্যে জমা করে রাখলে হবে? নো মিস ছেড়ে দিতে হবে, কোথাও না কোথাও ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার জন্য কি লাগবে, ইঞ্জিনের যে তাপমাত্রা তার চেয়ে কম তাপমাত্রার কোনো বস্তু লাগবে বা পরিবেশ লাগবে। কম তাপমাত্রার কোথাও যদি পায় নিম্ন তাপমাত্রা, সেখানেই তাপ বর্জন করতে পারবে। নিম্ন তাপমাত্রার বস্তুই ইঞ্জিনের তাপটা গ্রহণ করতে পারবে। এছাড়া কি নিম্ন তাপমাত্রা যদি কম না হয় তাহলে কি ইঞ্জিনের তাপ গ্রহণ করতে পারবে, নিতে পারবে কোনো বস্তু? নো মিস তাহলে ইঞ্জিন তৈরি করার জন্য কি লাগবে, উচ্চ তাপমাত্রার একটা তাপ উৎস লাগবে, আর ইঞ্জিনের মধ্যে কাজ হওয়ার পরে যে বাড়তি যে তাপ থাকবে সেই তাপটা বর্জন করার জন্য একটা শীতল বস্তু লাগবে, মানে তাপমাত্রা খুবই কম এমন একটা বস্তু লাগবে। এছাড়া তাপীয় ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। কথা কি বুঝছো এবার? ইয়েস ইয়েস তাহলে কেলভিন প্লাঙ্ক বিবৃতিটা পড়ো নিজে নিজে। কেলভিন প্লাঙ্ক বিবৃতিটা পড়ো। সেটা কি লিখে রাখে, মানে লিখে রাখে? এটা কম আসে, বাই চান্স আসতে পারে, কম আসে, মানে এটা তাপগতিবিদ্যুৎ দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করো, কম আসে, একবার তাকাও। হয়েছে? ইয়েস ইয়েস আচ্ছা, এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ক্লোসিয়াস কি বলেছেন, ক্লোসিয়াসের বিবৃতি। ক্লোসিয়াস বলেছেন যে বাহির থেকে যদি কোনো শক্তি খরচ করা না হয় তাহলে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ কখনোই প্রবাহিত হবে না। শীতল বস্তু মানে কি, তাপমাত্রা কম, কম তাপমাত্রার বস্তু থেকে বেশি তাপমাত্রার বস্তুতে তাপ কি কখনো যায়, দেখেছি আমরা কখনো? নো মিস শুধু এটা পৃথিবীতে না, মহাবিশ্বেও কম তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ যায় না, এখন পর্যন্ত বিজ্ঞানীরা দেখে নাই, পায় নাই। তাহলে কখন যাবে, যদি আমি বাইরে থেকে শক্তি খরচ করি তাহলে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ যেতে পারে। যেমন ফ্রিজ, ফ্রিজে কি হয়, ফ্রিজের ভিতরে যে বস্তুগুলো তার তাপমাত্রা কম সেখান থেকে তাপ গ্রহণ করে, কম তাপমাত্রার বস্তু থেকে তাপ গ্রহণ করে পরিবেশের তাপমাত্রা বেশি, পরিবেশে তাপ ছেড়ে দিচ্ছে কিন্তু ফ্রিজ রেফ্রিজারেটর, তাই না? ইয়েস ইয়েস সেটা কি এমনি এমনি করছে, স্বতঃস্ফূর্ত ভাবে করছে, নাকি বাইরে থেকে কোনো শক্তি খরচ করছি আমরা? থেকে শক্তি খরচ করছি। কি শক্তি, কি শক্তি দেই ফ্রিজে আমরা? কি শক্তি দেয়? তড়িৎ শক্তি, কারেন্ট দেয় না। তড়িৎ শক্তির সাহায্যে আমরা শীতল বস্তু থেকে তাপ গ্রহণ করে পরিবেশের উষ্ণ বস্তু, পরিবেশের তাপমাত্রা বেশি সেখানে তাপ ছেড়ে দিচ্ছে, কিন্তু কোনো শক্তি খরচ ছাড়া কি এটা সম্ভব? নো মিস তাহলে ক্লোসিয়াসের বিবৃতি সেটা পড়ো নিচে এবার। ক্লোসিয়াস বিবৃতি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে বুঝতে পারছো? ইয়েস ইয়েস 2 সেকেন্ড টোটালটা দেখো, তারপর অন্যটাই চলে যাই। আচ্ছা
আচ্ছা মিস, আমরা যদি কোনো একটা উষ্ণ বস্তুকে হ্যাঁ রেফ্রিজারেটরের মধ্যে রাখি হ্যাঁ তাহলে সেটার হচ্ছে উষ্ণ বস্তুটা থেকেও রেফ্রিজারেটর তাপ নিয়ে পরিবেশে ছেড়ে দিবে, ধীরে ধীরে ঠান্ডা হবে না। তুমি যখন একটা উষ্ণ বস্তুকে রেফ্রিজারেটরের ভিতরে রাখবা, রেফ্রিজারেটরের যে বস্তু আছে তাদের তাপমাত্রা কি কম না? তাহলে একই জায়গায় যদি তুমি একটার তাপমাত্রা বেশি আর একটার তাপমাত্রা কম বস্তু রাখো, কিছু সময় পর ধীরে ধীরে কি হয়, সবার তাপমাত্রা সমান হয়ে যায়। ইয়েস মিস। তাহলে ফ্রিজের মধ্যে যদি একটা গরম বস্তু রাখো, গরম বস্তু সে তাপ বর্জন করে ফ্রিজের মধ্যে যে অন্যান্য বস্তু আছে, ফ্রিজের দেয়াল আছে বা অন্য বস্তু রাখা আছে, তারা সেই তাপটা গ্রহণ করবে, করবে না? ইয়েস মিস। আর তাদের থেকে তাপ ফ্রিজ কম্প্রেসর সে তাপটা নিয়ে পরিবেশে ছেড়ে দিবে, হলো? মানে উষ্ণ বস্তুটার তাপমাত্রা মিস নিয়ে মিশ্রণের পরিবেশে ছেড়ে দিবে। উষ্ণ বস্তু বলতে যে কিছু সময় পরে তো আর উষ্ণ থাকবে না। উষ্ণ Yes, বস্তু yes. ফ্রিজের মধ্যে যে অন্য বস্তু আছে তার সাথে তাপ শেয়ার করে ফ্রিজের যে বস্তু আছে তার তাপমাত্রা সমান হয়ে যাবে না? ইয়েস শেয়ার ইয়েস। করবে না, ও একা ধনী থাকবে আর আশেপাশে সবাই গরিব থাকবে, হবে তাই? নো মিস। ক্লিয়ার ধারণা হয়েছে? ইয়েস মিস। সোজা কথা, ফ্রিজের ভিতরে সবসময় তাপমাত্রা কম, যেভাবেই তুমি চিন্তা করো না কেন। কিছু সময় পরে ফ্রিজের তাপমাত্রা যত গরম বস্তুই রাখো ওটাও তো ঠান্ডা হয়ে যায় ওই ফ্রিজের ভিতরে শেয়ার করে। শেষ পর্যন্ত পরিবেশের চেয়ে ফ্রিজের ভিতরে তাপমাত্রা তো কমই থাকে, ঠিক কিনা? ইয়েস মিস। পেয়েছো উত্তর? ইয়েস মিস। তাহলে আমরা সামনে যে